আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত দর্শক, সাধারণ মানুষের হৃদয়ের কথা প্রোগ্রামে আপনাকে স্বাগত। আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয়, অবশ্যই আপনি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সাধারণ মানুষের কিছু কথা আমরা শোনার চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। কারণ আমরা যত রকম সোশ্যাল মিডিয়াতে টকশোর মাধ্যমে আমরা অনেক তথ্য পাই, অনেক তথ্য আমরা জানি, সেগুলো হচ্ছে যারা টপ লেভেলের মানুষ রয়েছে তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে। কিন্তু সাধারণ মানুষের অনেক কথা থেকে যায় যা আমরা শুনতে পারি না, শোনার চেষ্টাও করি না। সেই প্রোগ্রামে আমাদের আজকের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন শিক্ষানুরাগী, মোহাম্মদ মাইনুদ্দিন। তো মাইনুদ্দিন সাহেব, আপনাকে আমাদের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি এবং আপনাকে অভিনন্দন। তো আমরা আপনার কাছে মানে সংক্ষিপ্ত আকারে জানতে চাইব যে বর্তমান সময়ে এই যে কোটা বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনটা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। তো এই আন্দোলনটা আসলে যৌক্তিক থাকার কারণে আমরা এটা বিষয় নিয়ে আলোচনা করি। যদি এই আন্দোলনটা যদি অযৌক্তিক হতো, হয়তো এই বিষয়ে আমাদের কথা বলা কোনো প্রয়োজন ছিল না। তো যারা এই আন্দোলনটা করেছে তাদের যে দাবিটা ছিল, সে দাবিটা ছিল অবশ্যই যৌক্তিক। এটা জনসাধারণের বক্তব্য। তো আমি বলবো যে যারা এই আন্দোলন করতে যে আহত হয়েছে, নিহত হয়েছে, তো যারা নিহত হয়েছে এই সংখ্যাটা কেউ কেউ বলছে 1000, কেউ বলছে 2000, তার চেয়ে বেশি, তার চেয়ে কম, যাই হোক। তো এই নিহত পরিবারগুলো তারা তাদের যে সন্তান হারিয়েছে বা তাদের স্বজন হারিয়েছে, তো তাদের পরিবারের জন্য আমাদের কি কিছু করণীয় আছে কি না, এটা এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। সর্বপ্রথমে জানাচ্ছি সাধারণ মানুষের হৃদয়ের কথার অনুষ্ঠানের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখানে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকে এই কোটা আন্দোলন আমাদের বাংলাদেশের যে বাস্তবতার রূপ ধারণ করেছে, আমরা যারা কোটা আন্দোলন নিয়ে আজকে যুদ্ধ করেছে, আমরা যুদ্ধ বলতে আমাদের ইতিহাসে আমরা অনেক কিছু শুনেছি। আমরা 52 যুদ্ধের কথা শুনেছি, 71 যুদ্ধের কথা শুনেছি, কিন্তু বাস্তবে রূপান্তরিত আমরা দেখি নাই, যুদ্ধ দেখি নাই। আমরা শুনেছি আমাদের ময়মুরবীরদের কাছ থেকে, অনেক মুক্তিযোদ্ধার কাছ থেকে। আসলেই আজকের ছাত্ররা বা বৈষম্য আন্দোলন যারা করছে তাদেরকে কি বলে আমি ধন্যবাদ দিব, আসলে ভাষা বলার, প্রকাশ করার মতো না। আজকে ওনারা যে আজকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, যেমন আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতেছি, যে 52 সালের ভাষা আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল, সালাম, বরকত, জব্বর, রফিক, শফিক, ওরার কথা আমরা শুনেছি, ইতিহাসে পড়েছি, কিন্তু আমরা বাস্তবে দেখি নাই। আজকে আমরা এই বাস্তবে দেখেছি তারা যে ত্যাগ স্বীকার করছে, আজকে রাজপথে নেমে বুক পেতে গুলি গুলি নিছে। এমন কি গুলি নিতে গিয়ে আরেক ভাই, পিছনের ভাই পিছপা হয় নাই, তাদেরকে নিয়ে বুক পেতে দিয়েছে। আজকে এই তারা দেশ স্বাধীন করছে। এখন আপনি যে কথাটা বলছেন যে তাদের কি কিছু করা যায় কিনা, বা তারা যে আজকে অনেকেই চিকিৎসাধীন অবস্থা আছে, অনেকেই এই বিভিন্ন একটু মানে যারা যেই পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে, এরকম অনেক রয়েছে যে তারা তাদের সন্তান হারিয়েছে। আবার অনেক আছে যে সংসারের একজনই উপার্জন করতো, পুরো সংসারটা চলতো, এরকম ব্যক্তিও মানে আমরা হারিয়েছি। তো ওই পরিবারগুলোর অবস্থা কিন্তু খুব শোচনীয়। আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বা আমরা কিছু দেখতেও পেরেছি, তো এই ফ্যামিলিগুলো কিন্তু আজকে যে তাদের স্বজন হারিয়েছে, এটা কিন্তু এরকম বিশাল একটি আন্দোলনের কারণেই। তো এই আন্দোলনটা হওয়ার পরে এখন কিন্তু
একটা দল, হ্যাঁ, বা একটা গোষ্ঠী তারা অনেক বড় সুবিধা ভোগ করছে বা ভোগ করবে, কিন্তু যারা তাদের স্বজন হারিয়েছে, স্বজন হারিয়ে এখন মানে খুব অসহায় অবস্থায় তারা দিন পার করতেছে। তো এই এই পরিবারগুলো সম্পর্কে আমাদের কি করা উচিত, বা সরকারের কাছে আমাদের কোনো দাবি আমরা করতে পারি কিনা, বা সরকারের এটা এই সম্পর্কে কোনো খোঁজ খবর নিয়ে তাদের প্রতি সুদৃষ্টি দেওয়া দরকার আছে কিনা? অবশ্যই এটা সরকারের প্রতি আমি বলবো, এবং আমাদের মতো যারা আমরা আছি, আমাদের সাধারণ জনগণ আছে, আমরা যে যেভাবে পারি আমি মনে করি তাদের পাশে দাঁড়ানোর দরকার। যেমন আমি আজকে একটা টেলিফিল্ম দেখছি, আপনার একজন আমাদের 2024-এর মুক্তিযোদ্ধা, সে ক্রেতার কাছে আসছে একটা পণ্যের জন্য। একটা পণ্যটার দাম হচ্ছে আপনার এই 220 টাকা। তখন উনি বলছে এটার দাম 180 টাকা। তখন উনি বলতেছে, না ভাই, এটার দাম তো 220 টাকা, এটা 180 টাকা কেন? তখন বলে, না, এটা আমাদের এই ছাড় দেওয়া হয়েছে। আসলে কিন্তু এটা ছাড় দেওয়া হয় নাই। সে যে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এটা উনি জানে, তাইলে উনাকে 40 টাকা ছাড় দিছে, যে উনি না বুঝুক যে আমি উনাকে হেল্প করতেছি। মানে আমি বলতে চাই যে আমি চাই সব জনগোষ্ঠী তাদের কাছে সেই এইভাবে যেন সবাই এগিয়ে আসে, যে তাদের পাশে দাঁড়ায়। অনেক মানে অর্থাৎ আপনি বুঝাতে চাচ্ছেন যে যারা এই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, এই পরিবারগুলো বা এই ধরনের ব্যক্তিদেরকে আমাদের সব সাইড থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা, একটা সাপোর্ট দেওয়া। যাক, ধন্যবাদ। তো এখন আমি যেটা জানতে চাচ্ছি যে এটা আপনি একটু পরিষ্কার করবেন, যে এই নিহত পরিবারগুলোর জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা, বা সরকারের কিছু করণীয় আছে কিনা, যদি এক কথায় বলেন। হ্যাঁ, অবশ্যই আমরা তো পাশে দাঁড়াবই। সরকারকে অবশ্যই এটা ভালোভাবে পাশে দাঁড়াই তুইব, আর্থিক দিক দিয়া, তাদের এই কর্মস্থলের দিক দিয়া, তাদের ফ্যামিলিকে যেভাবে ভালো রাখা যায়, আমি সরকারের প্রতি জোরালো আবেদন রাখবো যে সরকার যেন এটাকে একটু, যেমন একটা চিরুনি অভিযান শুরু করে প্রশাসনের দিক দিয়ে। আমি মনে করি যে যে যেখানে আছে যোদ্ধারা, তাদেরকে খুঁজে হাসপাতালে, পারিবারিক বাড়িতে যে যে অবস্থায় আছে তাদেরকে খুঁজে বের করে তাদের খানার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, এটা আমি সরকারের প্রতি জোরালো আবেদন করব। আর আশা করি যে দর্শক, আপনারা আমাদের অতিথির কাছ থেকে মানে শুনতে পেরেছেন, বা এই কথার সাথে আমিও একটু কথাগুলো আরেকটু অ্যাড করি। সেটা হচ্ছে এই যে আন্দোলন, এই আন্দোলনে যে যারা নিহত হয়েছে, তো আমরা আসলে এই নিহত ব্যক্তিদের দেখেছি, বা যারা আহত হয়েছে তাদেরকে আমরা দেখেছি, বা এই টোটাল আন্দোলনটা আমরা দেখেছি। তো এই আন্দোলনটা আসলে মানে এতটাই একটা ভয়াবহ আন্দোলন হয়েছে। তো আমরা 71 যে যুদ্ধ, বা 1952 সালের যে ভাষা আন্দোলনের যুদ্ধ, এটা আমরা যদিও দেখি নেই, তো আমরা এই আন্দোলনটা দেখে বুঝতে পেরেছি যে আন্দোলনটা কেমন হয়েছিল। তো আমরা একই সাথে দেখেছি যে দুইজন বন্ধু, তারা একজন গুলি বিদ্ধ হয়ে একেবারে মানে সাথে সাথে মারা গেছে, কিন্তু আরেকজন বন্ধু সে এই মৃত বন্ধুকে ফেলে যায়নি, পিছপা হয়নি, সাহসী ভূমিকা রেখে আন্দোলন চালিয়ে গেছে, এবং সেই বন্ধুকে মানে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করেছে। তো এত ভয়াবহ আন্দোলনের মধ্যে যারা নিহত হয়েছেন, আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে আমরা অনুরোধ করব, যারা সচ্ছল রয়েছেন তারা এই মৃত ব্যক্তি পরিবারের প্রতি একটু খেয়াল রাখবেন। তারা যেন এত কিছু হারানোর পরে তারা কোনো অবস্থাতেই একটি কষ্টে দিন তাদের না যায়। কারণ আমরা জানি যে বিষয়টা অবশ্য সরকারের পক্ষ থেকেও একটা লিস্ট করা হচ্ছে, তাদেরকে অনুদান দেওয়া হবে। তো এটা এরকম যেন না হয় যে যারা এই আন্দোলনের অনেক আগে মারা গেছে, কিন্তু এই আন্দোলনটাকে কেন্দ্র করে তারা সুযোগ নিচ্ছে, আবার যারা প্রকৃতভাবে আন্দোলন করে মারা গেছে তারা বঞ্চিত হচ্ছে। এরকম যেন না হয়। আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে হয়তো কেউ মিস যাবে না। সবাই
তাদের প্রাপ্য পাবে। প্রাপ্য বলতে একজন সন্তান হারানো বা একজন স্বজন হারানো, এই যারা হারিয়েছে তারাই বুঝবে যে তারা কি হারিয়েছে। কিন্তু তারা যেহেতু এই আন্দোলনটা সফল, এই আন্দোলনটা সফল হওয়ার কারণে একটা গোষ্ঠী বা একটা দল তারা কিন্তু অনেক সুবিধা ভোগ করবে। তো যাদের আন্দোলনের কারণে সুফলটা আমাদের কাছে এসেছে, তারা যেন কোনো অবস্থাতেই তাদের সংসার চালাতে বা তাদের ভরণ পোষণে বা তাদের বাড়ি ঘরে থাকার মতো যে কষ্টটা যাতে তারা না পোহাতে হয়, বিষয়টা আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। তো অতিথি, আমি আপনার কাছে আরেকটি কথা বলবো। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে অসংখ্য মানুষ, আমরা এই কোনো সোশ্যাল মিডিয়াতে জেনেছি যে প্রায় 4000-এর অধিক মানুষ তারা তাদের চোখের যে দৃষ্টি হারিয়েছে, এবং অসংখ্য মানুষ তারা পঙ্গু হয়ে আছে। তো এই যে তাদের চিকিৎসার ব্যাপারে অনেকেই তারা আমাদেরকে জানিয়েছে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে টাকার অভাবে তারা সুচিকিৎসা নিতে পারতেছে না, বা যেই সমস্ত হাসপাতালে তারা ট্রিটমেন্ট নিচ্ছে সেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সুচিকিৎসা দিচ্ছে না। তো এই সম্পর্কে আপনার অভিমত কি? আমি সর্বপ্রথমে বলবো যে সরকারি যত ডাক্তারগুলো আছে এবং সরকারি যে এই স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, ওনারা যেন তাদের প্রতি সুদৃষ্টি নেয় এবং ভালো চিকিৎসার জন্য ওনাদেরকে সুব্যবস্থা নেয়। আর জোরালো আবেদন জানাবো সরকারের প্রতি যেন এটার প্রতি গুরুত্ব দেয়। আর আসলেই এখন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আমাদের বিভিন্ন বিতর্ক চলতেছে। তবে এখন বর্তমান যে সরকার আছেন তিনি স্বাস্থ্যর ব্যাপারে অনেক সচেতন এবং আরও উন্নত মানের চিকিৎসা আমাদের দেশে হবে বলে আমরা আশাতীত। তবে আমি এই আজকে যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে এবং যারা আছে নিপীড়িত এবং আহত গুলিবিদ্ধ, তারা অনেক কষ্টে আছে। আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে যা দেখি, খুব কষ্টকর ব্যাপার। আমি সাধারণ জনগণকেও বলবো, বৃত্তশীল যারা আছেন আপনাদেরকে বলবো, যেভাবে পারেন, আর্থিক দিক দিয়ে পারেন, এই শরীর শ্রম দিয়ে পারেন, তাদের পাশে দাঁড়ান, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন। বিশেষ করে সরকারের প্রতি আমি জোরালো আবেদন, আপনারা ওনাদের পাশে দাঁড়ান। ওনারা আমাদের দেশের সম্পদ, ওনারা আমাদের দেশকে একটা পজিশনে নিয়ে আসছে। আশা করি সামনে আরও আমাদের দেশের আরও ভালো একটা মঙ্গল নিয়ে আসবে। এটা আমার সরকারের প্রতি জোরালো আবেদন। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অতিথি যা বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে সাধারণ মানুষের কিছু কথা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেহেতু আমরা চাইলেও বড় কোনো প্ল্যাটফর্মে আমরা কথাগুলো বলতে পারি না বা পারবো না, তো আমরা চেষ্টা করি আমাদের এই ছোট্ট একটি চ্যানেলের মাধ্যমে, একটা প্রোগ্রামের মাধ্যমে এই মানে বাস্তব সত্য কথাগুলো তুলে ধরার জন্য। তা আমরা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অনেক অনেক মানে যারা আন্দোলনে যোদ্ধা তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের চক্ষু মানে দৃষ্টিশক্তি হারিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যদি আমরা একেবারে প্রাথমিক অবস্থায় যদি আমরা সুচিকিৎসা পেতাম, হয়তো আমাদের এই চোখের যে দৃষ্টি রয়েছে সেটা আমরা ফিরে পেতাম। অনেকে অভিযোগ করেছে তারা যদি একেবারে প্রথমে যদি চিকিৎসা পেত, তাহলে তাদের এই পা বা হাত যে কেটে ফেলা হচ্ছে সেটাকে কেটে ফেলা হতো না, অর্থাৎ তারা পঙ্গুত্ব থেকে বেঁচে যেত। তো এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা কথা বললে হয়তো কোনো লাভ হবে না, কিন্তু এখনো যারা চিকিৎসারত রয়েছে তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, সরকারের সুদৃষ্টি যেন থাকে তাদের প্রতি, সেটাও আমি সরকারের কাছে আবেদন জানাবো। আর এই পর্যন্ত আজকে আমাদের প্রোগ্রাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে নেক্সট কোনো ভিডিওতে।